সবাইকে ফিজিক্স নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা কাজক্ষমতা শক্তি যে বেসিকগুলো আছে একদম প্রথমে সেই অধ্যায়টা শুরু করার আগে আমি সেটা পড়ে নেব। কাজক্ষমতা শক্তি পড়ার আগে আমাদেরকে একটা নিউটনিয়ান মেকানিক্স অথবা বল সম্পর্কে জানা প্রয়োজন, কিন্তু আমরা এখন যেহেতু বল শুরু করে নেই সেজন্য আমরা এই বলের যে বেসিকটা আছে আমরা সেটা পড়ে দেব। তারপরে আমরা কাজক্ষমতা শক্তির যে মূল প্রশ্ন আছে, মূল যে বেসিকগুলো আছে, মূল কনসেপ্টগুলো যেগুলো আছে সেগুলো আমরা পড়া শুরু করে দেব। এখন হেডিং দাও, অধ্যায়ের নাম হলো কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টার মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হলো বল, কিন্তু আমরা যেহেতু এখনো বল পড়িনি, চলো বল দেখিনি। বল আসলে আমরা যখন বল বলি তখন এফের কথা মাথায় আসে, বুঝছো? একদম বেসিকটা। বল কয় প্রকার? বল আসলে দুই প্রকার, একটা হলো ধ্রুব বল, আর একটা হলো পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল নাম শুনে বুঝতে পারছো কোনটা কি। ধ্রুব বল মানে কি? দুনিয়ার যাই কিছু হয়ে যাক, বলের মানটা কিন্তু চেঞ্জ হবে না। কেন হবে না? মনে করো টেবিলের উপর একটা বস্তু আছে, অথবা টেবিলের উপর একটা ডাস্টার আছে, তুমি এটাকে একই বলে ঠেলতেছো, মানে একই বলে বল প্রয়োগ করছো প্রত্যেকটা সময়ে। মানে যত সময় যাবে বলের মান কিন্তু চেঞ্জ হবে না। এখানে লিখে নাও, বলের মান পরিবর্তন হবে না, লিখলেও হবে পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কোনো কিছু কেন পরিবর্তন হয়? কোনো কিছু পরিবর্তন হয় এই কারণে যে সেটা যদি সময় অথবা অন্য কিছুর উপর নির্ভর করে তাহলে কিন্তু সেটা পরিবর্তন হয়, কিন্তু সেটা যদি অন্য কিছুর উপর নির্ভর না করে তাহলে কিন্তু সেটা পরিবর্তন হয় না। এখন এটি সময় বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, অন্য কোনো অন্য কোনো চলকের উপর নির্ভর করে না। এটা হলো আমাদের ধ্রুব বলটা। আর পরিবর্তনশীল বল কাকে বলে? যেটা এখান থেকে লিখে নাও, যে বলের মান পরিবর্তন হবে, যে বলের মান পরিবর্তন হবে। এখন কিরকম বল আছে, কোন বলের মান পরিবর্তন হয় বলো তো? মনে করো ওই আমরা যে মহাকর্ষ অভিকর্ষের মধ্যে দেখছিলাম দুইটা বস্তু এই একজনকে কাছে টানছে, কিন্তু তারা যদি স্থির না থাকে, মানে স্থিতিশীল না থাকে তাহলে কিন্তু তারা কাছে চলে আসবে না। এখন যে প্রত্যেকটা মুহূর্তে কাছে চলে আসবে, এই আমরা যে এফ দেখছিলাম, এফ ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখন কাছে যে আসছে প্রতি মুহূর্তে আর এর মান কমছে না। মনে করি একটা বস্তু মাঝখানের যে দূরত্বটা আছে সেটা হলো আর এটা আস্তে আস্তে কমবে না। আর কমলে কি হবে? এফ বাড়বে না। তার মানে এটা কি, এখানের এখানে যে এফটা আছে সেটা কিন্তু একটা ভেরিয়েবলের উপর নির্ভর করছে, যেটা সবসময় চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এটা এফও চেঞ্জ হবে। আর এফ চেঞ্জ হওয়া মানে কি, এটা পরিবর্তনশীল বল। তার মানে যেটি পরিবর্তন হবে। আর তারপরটা হলো কোনো একটি বা একাধিক চলকের উপর নির্ভর করবে। নির্ভর না করলে তো এটা চেঞ্জ হবে না, তাই না? নির্ভর করবে সময়, যত সময় যাবে তত বেশি যাবে, অথবা যত দূরত্ব হবে তত বেশি বলবেন বাড়বে অথবা কমবে। এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলোর উপর এটি নির্ভর করে। এখন তারপর আমরা দেখব এগুলোর মধ্যে সবচেয়ে সহজ কোনটা। সবচেয়ে সহজ হলো ধ্রুবপদ। তার আগে আমরা বলের আরো কিছু পড়ে নিই। যেমন বল, প্রকৃতিতে বল হলো 4 প্রকার। একদম যত ধরনের বল দেখো তুমি, সেটা হলো 4 প্রকার।
কি ধরনের 4 প্রকার? একটা হলো মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 2 হলো মহাকর্ষ বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ বা তড়িৎ চুম্বকীয় বল। বিদ্যুৎ তড়িৎ যা ইচ্ছা তুমি তা বলো, তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় বল। অথবা 3 নম্বর লেখো, 3 নম্বর হলো 3 নম্বর হলো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল বা উইক নিউক্লিয় ফোর্স। অথবা 4 নম্বরে হলো সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয় ফোর্স। মহাকর্ষ বল, মহাকর্ষ বল তো জানো তোমরা, এখান থেকে যদি কিছু ছেড়ে দাও অথবা মানে যদি আমরা যে দাঁড়াই আছি, যে জিনিসটার কারণে নিচের দিকে বল অনুভব করছে সেটা হলো মহাকর্ষ বল। আর বিদ্যুৎ চুম্বকীয় বল বা তড়িৎ চুম্বকীয় বল কি? মনে করো তুমি একটা বেলুন নিলা, তুমি দেখছো বেলুন একটা নিয়ে মাথার মধ্যে ঘষে হালকা ছোট কাগজ ছিঁড়ে সেটার উপর রাখলে সেটা মানে লেগে যায়, সেটা হলো বিদ্যুৎ চুম্বকীয় বল। এটা অনেক সময় স্থির তড়িতে আমরা বেশি দেখি আর কি। তারপর দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কিন্তু লেখা আছে দুর্বল, কিন্তু আসলে দুর্বল কোনটা জানো? সবচেয়ে দুর্বল হলো এটা, এটা হলো সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। আর তারপরে কোনটা? তারপর হলো আমাদের দুর্বল নিউক্লিয় বল, তারপর বিদ্যুৎ বা তড়িৎ চুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল। বুঝছো এটা? এখন সবচেয়ে শক্তিশালী কোনটা? আমাদের এসব দরকার নেই, আমাদের দেখতে হবে সবচেয়ে শক্তিশালী কোনটা। সবচেয়ে শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল। বুঝছো? এটাই আমাদের পরীক্ষায় আসবে এমসিকিউতে। তারপর তারপর আমরা দেখব বলের যে প্রকৃতি আছে ওগুলা। আর আমরা যে এখানে দেখলাম পরিবর্তনশীল বল আর ধ্রুব বল, এখানে যে ধ্রুব বলটা আছে, ধ্রুব বল দ্বারা যে কৃত কাজ সেটা আমরা আগে দেবো, কারণ ধ্রুব বলটা সবচেয়ে সহজ। এখন দেখো ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আগে দেখতে হবে আমাদের ধ্রুব বল কোনটা। ধ্রুব বল, ধ্রুব বল F = মনে করো m, এটা আমরা তো ইয়ের থেকে দেখছিলাম, নিউটনের সূত্র থেকে দেখছিলাম। তারপর ধ্রুব বল দ্বারা যে আমরা কৃত কাজ দেখব, আগে আমরা কৃত কাজের একটা জিনিস দেখা দরকার, কৃত কাজ W, W = এটা আমি বলিনি, তুমি বিশেষ করে না, পরে আমরা ইয়া দেখে নেব, কি বলে ডেফিনেশনটা দেখে নিব। বল গুণ বল গুণ বলের দিকে সরণের উপাংশ, বল গুণ বলের দিকে সরণের উপাংশ, বা সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ, অথবা সরণ গুণ বল গুণ তাদের মধ্যবর্তী কোণের কি হবে বলো তো? কোণের কি হবে, কি হতে পারে এটা বলো? কোণের হবে cos θ। ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ, কোণের cos θ। এখন এগুলো যে তুমি লিখলা, তুমি কিন্তু ফিল করতে হবে না, ফিল করতে হবে না, না হলে তো তুমি বুঝবে না। মনে করো তুমি একটা টেবিলে একটা বস্তু রাখছো, তুমি এদিকে বল দিছো, মানে বলটা হলো এইদিকে। আমরা সব পাদবিন্দু কিন্তু একই সাথে রাখতে হবে, কারণ কি আমরা ভেক্টরে দেখছিলাম যে মানে ভেক্টরের পরে জানি যে সকল পাদবিন্দু যদি সকল ভেক্টর অথবা সকল বলের পাদবিন্দু যদি একসাথে না থাকে তাহলে আমরা কিন্তু হিসাব করতে পারবো না। তো তারপর তুমি এদিকে বল প্রয়োগ করলা, কিন্তু সেটা চলে গেলে এদিকে, সেটা সরণ হলো এদিকে। এখন সরণ যদি এদিকে হয়, তুমি বল প্রয়োগ করছো এদিকে, তাহলে আমরা যদি আমাদেরকে বল কাজ বের করো, তাহলে আমরা কিভাবে কাজ বের করব? কাজ বের করার জন্য
সকল জিনিসটাকে কিন্তু এক লাইনে আনতে হবে। এক লাইনে মানে একটা এদিকে আরেকটা এদিকে, এটা কিন্তু আমাদের হবে না। আমাদেরকে সকল কিছু এক লাইনে আনতে হবে। কিভাবে এক লাইনে আনবো? আমরা এখান থেকে উপাংশটা নিয়ে নেব। মনে করো এফ এর উপর এস এর উপাংশ নিব। উপাংশ মানে কি? উপর থেকে তুমি লাইট অথবা কিছু একটা ফেললা, যেমনই আমি এভাবে রাখলে একটা ছায়া পড়তেছে, এরকম একটা ছায়া, কিন্তু এটাতে এইভাবে পড়তেছে মনে করো। আচ্ছা এইভাবে দেখ, এখানে দেখো, এখানে দেখালে ভালো হবে। হ্যাঁ, এটা হলো আমাদের বল। এখন এটা দেখো, হ্যাঁ এভাবে করলে একটা ছায়া পড়তেছে না? এভাবে এভাবে ছায়া পড়তেছে না? একদম উপরে লাইট আছে কিন্তু এভাবে যে ছায়া পড়তেছে, যেখানে ছায়া পড়তেছে না সেখানে তুমি কেটে ফেলবা, মানে একদম লম্বা বরাবর, যাতে এটা যদি যোগ করো এটা লম্বা হয়। বুঝছো? এটা এটা হলো আমাদের উপাংশ, এটার উপাংশ। বুঝছো? তা আমাদের এখানে যদি এস এর উপাংশ, এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, আর এস এর উপাংশ হলো এটা, এটা এটা হবে এস কস থিটা। যার সাথে থিটা তার সাথে কস, যার সাথে থিটা নেই তার সাথে সাইন, এটা আমরা দেখছিলাম। তাহলে এদিকে হলো এস কস থিটা আর এটা হলো এফ। তো আমরা এখানে কি হবে এটার জন্য লিখি, এটার জন্য হলো বল এফ ইন্টু এস কস থিটা। আমরা এটা না, এটা দিই, শুধু এটা দিই, দুটো সেম, আমরা এভাবে লিখতে পারি এফ এস কস থিটা। ঠিক আছে? এখন সরণ এস ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ, এটা কেমন হবে দেখো তো। এটা মনে করো সরণ হয়েছে এইদিকে, আচ্ছা বল এদিকে দিছো যাও, তাহলে সরণ হবে এইদিকে এস। তো এখান থেকে এবার তো লাইট এভাবে ফেলছিল না, এবার লাইট এইভাবে ফেলো, এবার যদি ফেলো তাহলে এটা গিয়ে এভাবে হিট করবে এখানে, সরি এদিকে ছায়া হবে। এদিকে ছায়া হলে কি হবে? এদিকে ছায়া হলে আমাদের এ বরাবর উপাংশটা নিতে হবে। উপাংশ কি হবে? এফ, এখানে থিটা কোণ উৎপন্ন হলে যার সাথে থিটা তার সাথে কস থিটা, তাহলে এখানে হবে এফ কস থিটা। এখন এটা দেখো, সরণ গুণ বল গুণ তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। এখন সরণ লেখো এস, বল লেখো এফ, তাদের মধ্যবর্তী কোণ কি? থিটা, থিটার কস থিটা। কস থিটা হবে না, কোণের কোসাইন হবে। বুঝছো? এস এফ কস থিটা। এখন দেখো এফ এস কস থিটা যা কথা, এস এফ কস থিটা যা কথা, এস এফ কস থিটাও তা কথা। মানে তুমি এতগুলো মনে না রেখে তুমি শুধু নিচেরটা মনে রাখো। নিচেরটা মনে রাখো। নিচেরটা কি? কাজ। কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু সরণ গুণ বল গুণ তাদের মধ্যবর্তী কোণের যে কোসাইনটা আছে সেটা, সেটা কি? এস এফ কস থিটা। এস এফ কস থিটা, এটাই তোমাদের লাগবে, এটাই তুমি মুখস্থ করবা। মুখস্থ করবা কি ফিল করবা। সবগুলো যদি একই লাইনে থাকে তাহলে আমরা হিসাব করতে পারবো, সবগুলো যদি একই লাইনে না থাকে তাহলে আমরা হিসাব করতে পারবো না। এখন সবগুলোকে যে একই পাশে রাখবো তাহলে সেটা কিভাবে রাখতে হবে? সবগুলোর যে একই পাশে রাখার জন্য আমাদের আলো, মানে আলো ফেলতে হবে। আলো মানে কি? আমাদের উপাংশ নিতে হবে। এখন তুমি কোনটার উপর কোনটা উপাংশ নিবা তার উপর তুমি থিটা ব্যবহার করতে হবে, এটা যদি ফিল করার জন্য। আর যদি তুমি মুখস্থ করতে যাও এস এফ মানে বল গুণ সরণ গুণ তাদের মধ্যবর্তী কারণে কস থিটা। আমরা ক্লাস 9 কি শিখছিলাম? বল গুণ সরণ, বল গুণ সরণ এস এফ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বা এস এফ, যে কোনো একটা শিখছিলাম। কিন্তু এখানে তো আমরা একটু বড় হয়েছি না, তখন তো সবগুলো একই লাইনে ছিল। তখন যে কস থিটা, কস থিটার থিটার মান কত ছিল? 0। আর কস কস 0 ডিগ্রি মান কত? 1 না? সেজন্য এটা নালিফাই হয়ে গেছিল। কিন্তু এখন তো আমরা দেখবো এটার ভিতরে একটা কোণ থাকবে, দোনটা এক পাশে নাই, একটা একদিকে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা নিতে হবে, কোনটা নিয়ে আমাদের এটা বের করতে হবে। বুঝছো? তারপরে তারপরে টপিক হলো আমাদের তারপরে টপিকে যাওয়ার আগে, তারপর টপিকে যাওয়ার আর তো কিছু বাকি নেই। ঠিক আছে, আমরা একটা ছোট্ট করে ম্যাথ করে ফেলবো। ছোট্ট একটা ম্যাথ, যুগলের জন্য কৃতকাজে ছোট্ট একটা ম্যাথ করো। লেখো, টেবিলে থাকা একটি বইয়ের উপর দক্ষিণ দিকে 50 নিউটন বল প্রয়োগ
করা হলে 50 নিউটন বল প্রয়োগ করা হলে সেটি পশ্চিম দিকে 80 সেন্টিমিটার অগ্রসর হয়। তুমি বলটি প্রয়োগ করলে তোমার দ্বারা কৃত কাজ কত? তোমার দ্বারা কৃত কাজ কত? হ্যাঁ, এখানে একটু টুইস্ট আছে। দেখো, টেবিলে দেখা একটি বই, মনে করো আমরা আগে দক্ষিণ উত্তরগুলো লিখে দিই। আমাদের যে ম্যাথ সেখানে সবসময় উপর দিকে উত্তর থাকে, উপর দিকে উত্তর থাকলে কি নিচের দিকে দক্ষিণ, এদিকে হবে পশ্চিম আর এদিকে হবে পূর্ব, বুঝছো? হ্যাঁ, এখন তোমার একটা টেবিল আছে, মনে করো একটা টেবিল, আমি 3D চিত্র আঁকি, যাও 3D চিত্র আঁকার চেষ্টা করি আর কি। এখানে একটা দাগ, এটা তোমার টেবিল। আচ্ছা, সুন্দর হয়েছে। এটা একটা টেবিল তোমার। এখন টেবিলের ভিতরে একটা বই আছে। বইটাকে তুমি কি করলা? তোমার তো মানে তস হইতেছে না, তুমি হাত পা চুলকাইতেছে, সেজন্য তুমি কি করলা? দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিক বরাবর, মানে সামনের দিক বরাবর আর কি, সামনের দিক বরাবর 50 নিউটন বল প্রয়োগ করছো। মানে এটা হলো এফ এর মান, বুঝছো? 50 নিউটন বল প্রয়োগ করছো। এখন তোমার বলের কারণে অথবা অন্য কোনো কারণে সেটা কি হয়েছে, সে সময় 80 সেন্টিমিটার পশ্চিম দিয়ে গেছে। পশ্চিম দিয়ে গেছে কত? 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, এটা কি এস? তো আমাদের কাছে এফ আছে, আমাদের কাছে এস আছে, আমি কি সেটা বের করতে পারবো? হ্যাঁ, পারবো। এখন দেখো, দোনোটা এরর, যে পশ্চাৎ আছে পা আছে, সরি, দোনোটা এরর, এই একটা এরো, এই একটা এরো, মানে ভেক্টর যে দুটার পা আছে, দোনোটা পা কিন্তু একই বিন্দুতে আছে, মানে একই জায়গায় আছে, সেটা হলো এখানে। তো এখানে যদি থাকে তাহলে আমরা দুটোটার মধ্যবর্তী কোণ নিব। মধ্যবর্তী কোণ কত হবে? এখানে থিটা। দেখো তো, একটা দিক দক্ষিণ বরাবর, মনে করো একটা দিক দক্ষিণ বরাবর, আরেকটা হলো এ বরাবর, বুঝছো? তাহলে দুটোটার মধ্যবর্তী কোণ, দুটা দিকের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে থিটা কত হবে? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা জিনিস দেখো, কৃতকাজ মানে তোমার দ্বারা কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ এর মান কত? 50, এস এর মান কত? 0.8। 0.8 কেন লিখলাম? সবগুলো আমাদের এসে এককে বসাতে হবে, কিন্তু সেন্টিমিটার তো এসে একক না, সেই জন্য আমাদের এটা মিটারে নিতে হবে। মিটার নিলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ বা 10⁻2 দ্বারা গুণ, 10⁻2 দ্বারা গুণ করলে 0.8 আসবে, বুঝছো? তারপর ইন্টু কস 90 ডিগ্রি। এখন বলতো কত আসবে? হ্যাঁ, তোমরা হয়তো বুঝে ফেলছো, এখানে 0 আসবে। তার মানে তোমার দ্বারা কোনো কাজই হয়নি। কেন? মনে করো তুমি একটা বস্তু নিলা, এই বস্তু তুমি যদি এদিকে ধাক্কা মারো, এদিকে একদম এদিকে ধাক্কা মারো, কিন্তু সেটা যদি এদিকে না যায়, এদিকে যায়, একদম এ বরাবর, মানে 90 ডিগ্রি কোণে যায়, তাহলে কিন্তু তোমার দ্বারা কোনো কাজ হয়নি। সেখানে অন্য কিছু ছিল যার দ্বারা কাজ হয়েছে, কিন্তু তোমার দ্বারা হয়নি, কারণ সেখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। 90 ডিগ্রিতে কিন্তু কোনো উপাংশ হয় না, উপাংশ শূন্য হয়। সেটা যদি 89 ডিগ্রি, 89 ডিগ্রি যদি হইতো, 89.99 ডিগ্রিও যদি হতো, তাহলে তোমার দ্বারা একটু হলেও কাজ হতো, কিন্তু তোমার দ্বারা কোনো কাজ হয় নাই। মনে করো সেটাই দিকে যাবে, তুমি দিকে ঠেলছো, কিন্তু সেটা গেছে এদিকে একদম বরাবর 90 ডিগ্রি করে, তাহলে কিন্তু তোমার দ্বারা কাজ হয় না। তোমার দ্বারা যদি কাজ হতো, সেটা একটু হলেও তোমার দিকে চলে আসতো, যেহেতু তোমার দিকে আসে না, তার মানে তোমার দ্বারা কোনো কাজ হয়নি। এগুলো তোমাদের এমসিকিউতে দিয়ে তোমাদের ওই সময়, দেখো আমি কতক্ষণ সময় নষ্ট করছি না এগুলো দিয়ে, এই জন্য যে তোমরা যাতে বুঝো যে এসব উল্টাপাল্টা ম্যাথ দিলে যে তোমাদের সময় নষ্ট হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। আমাদের যত বেসিকগুলো জানা দরকার আমরা প্রায় সবগুলো জেনে ফেলছি, আর একটু বাকি আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। আর পরের ক্লাস থেকে আমাদের মূল যে জার্নিটা আছে, কাজ ক্ষমতা শক্তি, সেটা শুরু হবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফিজ।